সো আজকে আমরা আলোচনা করব ক্লিনিক্যাল জেনেটিক্স। এইখানে থেকে 5টা কোশ্চেন আসবে 10 মার্কের। প্রথমে বলছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ জেনোমিক্স। মানে প্রত্যেকটা সেলের ফাংশনাল ইউনিট হচ্ছে জিন, যেগুলা মানুষের ক্ষেত্রে ডিএনএর ভিতরে থাকে। ডিএনএ ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএগুলো আবার ক্রোমোজোমের ভিতরে থাকে। এই ক্রোমোজোমটা আবার নিউক্লিয়াসের ভিতরে থাকে। নিউক্লিয়াস আবার কই থাকে? সেলের ভিতরে। তাহলে কি বলতেছি আমরা? প্রত্যেকটা সেলের ভিতরে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম, অ্যান্ড ক্রোমোজোমের ভিতরে থাকে হচ্ছে ডিএনএ। ক্রোমোজোমের ভিতরে থাকে জিন, আর জিনের ভিতরে থাকে ডিএনএ। শরীরের প্রত্যেকটা সেলেই নিউক্লিয়াস আছে এক্সেপ্ট প্লেটলেট আর আরবিসি। এটা মাস্ট টু নো। তাহলে ফাংশনাল ইউনিট অফ সেল কি? জিন। এই লাইনটাও মাস্ট টু নো। ডিএনএর ভিতরে কি থাকে? 4টা নাইট্রোজেনাস বেস থাকে। এদেরকে আমরা কি বলতেছি? অ্যাডেনিন, সাইটোসিন, থায়ামিন, গুয়ানিন। এ টি জি সি। এ টি এর সাথে ডাবল হাইড্রোজেন বন্ড দ্বারা আবদ্ধ থাকে, আর গুয়ানিন সাইটোসিনের সাথে ট্রিপল হাইড্রোজেন বন্ড দ্বারা আবদ্ধ থাকে। এখন একটা ডিএনএ আমরা জানি ডাবল হেলিক্যাল স্ট্রাকচার। তারা এরকমভাবে একটা আরেকটার সাথে টুইস্টেড ল্যাডার লাইক স্ট্রাকচারের মতন স্ট্রাকচার ফর্ম করে থাকে, এবং এরা আমরা আগে বলছি হাইড্রোজেন বন্ডের মাধ্যমে একটা আরেকটার সাথে যুক্ত হয়। জানতে হবে এর সাথে টি ডাবল হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হয়, জির সাথে সি ট্রিপল হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হয়। তাহলে এইখানে এই 4টার নাম আমরা জানবো, এটা মাস্ট টু নো। হাইড্রোজেন বন্ডের মাধ্যমে আবদ্ধ হয়, এটাও মাস্ট টু নো। তারপরে বলছে প্রত্যেকটা মানুষের শরীরে 3.1 বিলিয়ন বেস পেয়ার অফ ডিএনএ থাকে। আর এই যে ডিএনএগুলা তারা একটু পরপর একটা প্রোটিনের সাথে র্যাপিং অবস্থায় থাকে এরকম। এই যে প্রোটিনটা, এই প্রোটিনটাকে বলে হিস্টোন। ঠিক আছে, এটাকে বলতেছে হিস্টোন। এটা জানতে হবে যে হিস্টোন কি। তারপরে আমরা বলবো ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিন। এই যে ক্রোমোজোমগুলা, এইগুলা যখন অনেক টাইটলি একটা আরেকটার সাথে প্যাকড থাকে, কনডেন্সড, তখন তাকে বলতেছি হেটেরোক্রোমাটিন। এটা কখন থাকবে এরকম? যখন সেল বিভাজিত হইতেছে না, মানে কোনো ধরনের সেল সাইকেল চলতেছে না এই কারণে। বাট যদি সেলের মধ্যে ডিভাইডেশন, মাইটোসিস, মিউসিস এইগুলো হইতে থাকে, তখন আমরা পাবো ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন কি? এই ক্রোমোজোমগুলাই একটু লুজলি প্যাকড থাকবে, মানে ঢিলে ঢালা, যেহেতু তারা সেল ডিভাইডেশন করতেছে, একটু লুজলি প্যাক থাকবে, এটাকে বলতেছি ইউক্রোমাটিন। এখন আমাদের শরীরে মোট 23 জোড়া ক্রোমোজোম আছে, বা 46টা। এই 23 জোড়ার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম। অটোজোম মানে হচ্ছে যেগুলো আমাদের শরীরের যে দেহকোষ গঠন করে, হ্যাঁ, সোমাটিক সেলগুলো যে গঠন করে, তাদেরকে বলতেছি আমরা অটোসোম। আর সেক্স ক্রোমোজোম কাদের বলতেছি? সেক্স ক্রোমোজোম থাকে হচ্ছে 1 পেয়ার, হচ্ছে মেয়েদের ক্ষেত্রে XX, ছেলেদের ক্ষেত্রে XY। এরা জনন কোষে
জন্য দরকারি। তারপরে আমরা আসবো যে একটা ডিএনএ থেকে প্রোটিন কীভাবে তৈরি করি। ডিএনএ থেকে প্রোটিন তৈরি করার কিছু প্রক্রিয়া আছে, 4টা প্রক্রিয়া। এটা হচ্ছে মাস্ট টু নো। প্রথমে আমরা কি করব, ট্রান্সক্রিপশন, পরে স্প্লাইসিং, পরে ট্রান্সলেশন, পরে প্রোটিন মডিফিকেশন বা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। ট্রান্সক্রিপশন মানে কি? ট্রান্সক্রিপশন, এই যে এখানে যে ট্রান্সক্রিপশনটা লেখা ছিল এইটা, এই ট্রান্সক্রিপশন মানে হচ্ছে যখন আমি ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করতেছি, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ তৈরি করতেছি। তাহলে এখানে কি হইতেছে, একটা ডিএনএ ছিল ডাবল হেলিক্যাল স্ট্রাকচার। প্রথমে যে কোনো একটা জায়গাকে আমি একটা প্রোমোটর রিজন, মানে যেখান থেকে শুরু করব নতুন একটা ডটার সেলের জন্য টেমপ্লেট তৈরি করা, তো এটাকে আমি প্রোমোটর বক্স হিসেবে ধরলাম, মানে যেখান থেকে আমি শুরু করতেছি নিউ সেপারেশন করা ডিএনএকে। তো প্রোমোটর রিজন কি করবে, আস্তে আস্তে এই ডাবল হেলিক্যাল স্ট্রাকচার থেকে একটা নতুন ট্যাবলেট তৈরি করবে। এই নতুন যে ট্যাবলেট তৈরি করতেছে এটাকে আমরা বলতেছি এমআরএনএ অথবা ন্যানসেন্ট আরএনএ অথবা প্রাইমারি ট্রান্সক্রিপ্ট। তাহলে এইখান থেকে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এই ট্রান্সক্রিপশন জিনিসটা কি, ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি করি, আর পুরো প্রক্রিয়াটা কি হতেছে, ডিএনএ থেকে আসতেছে আরএনএ, এই প্রসেসটাকে বলতেছি ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে আসতেছে কি, প্রোটিন, যেই প্রসেসের মাধ্যমে তাকে বলতেছি ট্রান্সলেশন। এটাই হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ প্রোটিন প্রোডাকশন, মানে একটা প্রোটিন কীভাবে তৈরি হয় তার প্রক্রিয়া। এইটা হচ্ছে মাস্ট টু নো, যে ডিএনএ থেকে আরএনএ আসে ট্রান্সক্রিপশনের মাধ্যমে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় ট্রান্সলেশনের মাধ্যমে। এখানে একটু আমরা বেসিক ক্লিয়ার করার জন্য জেনে রাখি যে সেলের ভিতরে ছিল নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে ছিল ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এগুলো অনেকগুলা ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলা র্যাপিং করতেছে, এই যে এরকম র্যাপিং করে থাকতেছে টাইটলি, এটা হচ্ছে আমার হেটারোক্রোমাটিন। পরে এইখানে একটু আলাদা করে দেখছে যে একটু যখন একটা প্রোটিনের সাথে এরকম রাউন্ডিং করতেছে তাকে বলতেছি নিউক্লিওসোম। যখন অনেকগুলা প্রোটিন 7-8টা এগুলোর সাথে একসাথে র্যাপিং করতেছে তখন তাকে বলতেছি হিস্টোন। এর পরবর্তীতে কী হইতেছে, ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, এই যে এইগুলা হচ্ছে নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেনাস বেস মানে কি, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এর সাথে কে বাইন্ড করবে, টি, মানে অ্যাডেনিনের সাথে থায়ামিন বাইন্ড করে, গুয়ানিনের সাথে সাইটোসিন বাইন্ড করে। তাহলে এইখানে দেখি আমরা এর সাথে টি বাইন্ড করতেছে, টির সাথে এ, জির সাথে সি, আবার সির সাথে জি। তাহলে একটা নতুন প্রোটিন আমি তৈরি করতে চাই, কি করব, একটা নতুন প্রোটিন যখন তৈরি করতে চাই তখন একটা স্পেসিফিক জিন অ্যাক্টিভেশন হবে, যে কোনো জিন, ধরি আমি এখানে সি জিন অ্যাক্টিভেশন হয়েছে, এর কাজ আমি এর মাধ্যমে একটা প্রোটিন তৈরি করতে চাই সি জিনের মাধ্যমে। তখন ইনিশিয়ালি একটা প্রোমোটর রিজন ধরবো আমরা, এই ডিএনএর যে কোনো একটা রিজনকে একটা প্রোমোটর রিজন ধরলাম। এইখানে কাজ করবে আরএনএ পলিমারেজ নামক এনজাইম। এই আরএনএ পলিমারেজ এনজাইম কী করবে, ডাবল হেলিক্যাল স্ট্রাকচার যে ডিএনএ ছিল ওইটাকে সিঙ্গেল হেলিক্যাল বানাই দিবে, মানে একটা, এইখানে 2টা ছিল, এইখানে 2টা ছিল, একটা কালো কালারের ডিএনএ, একটা ছিল একটু অ্যাশ কালারের ডিএনএ। অ্যাশ কালারের যে ডিএনএ এটা উপরে চলে গেছে, আর কালো কালারের যেটা সেটা আমরা এভাবে আলাদা করছি।
দেন এই ডিএনএর পোর্শন থেকে আমরা কিছু যেগুলো দরকারি প্রোটিন তৈরি করার জন্য সেইগুলোকে রেখে দিচ্ছি, আর যেগুলো দরকারি না সেগুলোকে কেটে ফেলে দিচ্ছি। এরপরে কি হতেছে? ট্রান্সক্রিপশন। মানে এটা ছিল ডিএনএ, এই ডিএনএ থেকে এখন আমি এমআরএনএ তৈরি করতেছি ট্রান্সক্রিপশনের মাধ্যমে। এইখানে কি হইতেছে? যেই টেমপ্লেটটা পাচ্ছি, ডিএনএ টেমপ্লেট, এটাকে বলতেছি প্রাইমারি আরএনএ ট্রান্সক্রিপ্ট বা ন্যানসেন্ট আরএনএ। দেন এইখানে আমি একটু মডিফিকেশন করব, কোনো জায়গায় ক্যাপ লাগাই দিব, আবার কোনো জায়গায় টেইল লাগাই দিব, আবার যেটা দরকার নাই সেটা এনজাইম থেকে এটা ফেলে দিব স্প্লাইওসোম এনজাইমের মাধ্যমে, স্প্লাইসিওসোম। পরে যেই পোর্শনটা থাকবে সেইটাকে আমরা বলবো এমআরএনএ। আগেরটা ছিল প্রাইমারি আরএনএ ট্রান্সক্রিপ্ট, এখন হইতেছে মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএ কি করবে? এই পুরো প্রক্রিয়াটা হইতেছিল নিউক্লিয়াসের ভিতরে। হ্যাঁ, সেলের ভিতরে এখানে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে। এখন নিউক্লিয়াসের কিছু পোর থাকে বা ছিদ্র, ওই ছিদ্র দিয়ে এই এমআরএনএটা চলে আসবে সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে চলে আসলো। সাইটোপ্লাজমে যখন চলে আসবে, সাইটোপ্লাজমের মধ্যে কি আছে আমরা জানি, আরএনএর অনেকগুলো টাইপ। একটা হচ্ছে এমআরএনএ, এটা হচ্ছে টিআরএনএ, একটা হচ্ছে মাইক্রো আরএনএ, এইগুলা। তো এমআরএনএ তো আমরা আগে আলোচনা করলাম। এখন হচ্ছে টিআরএনএ। টিআরএনএ মানে হচ্ছে ট্রান্সফার আরএনএ। সে কি করে? সে ওই যে নাইট্রোজেনাস বেস আছে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এইগুলাকে সাপ্লাই দেয়। হ্যাঁ, এই যে এইগুলো নাইট্রোজেনাস বেস, এগুলাকে সাপ্লাই দেয়। এগুলাকে যখন সাপ্লাই দিবে তখন মেসেঞ্জার আরএনএ ট্রান্সলেশন প্রক্রিয়া শেষ করবে। কিভাবে? এই যে ডিএনএ টেমপ্লেটটা আসছিল, এই ডিএনএ টেমপ্লেটের সাথে আমরা জানি সাইটোপ্লাজমে কি থাকে? রাইবোসোম। রাইবোসোম আবার দুই ধরনের, একটা হচ্ছে 40S রাইবোসোম, একটা হচ্ছে 60S রাইবোসোম। এই রাইবোসোমগুলো কি করতেছে? ওই ইন্টারমিডিয়েটে পড়ছিলাম যে রাইবোসোম প্রোটিন তৈরিতে সহায়তা করে। তো এইখানে সে টিআরএনএ কে দিতেছে নাইট্রোজেনাস বেস সাপ্লাই দিতেছে। এই নাইট্রোজেনাস বেসের সাথে ডিএনএকে সংযুক্ত করতেছে কে? রাইবোসোম। হ্যাঁ, এই পুরো প্রক্রিয়াটাকে বলতেছি আমরা ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনের মাধ্যমে কি হইতেছে? নতুন একটা প্রোটিন তৈরি হইতেছে। তাহলে আবার একবার রিভাইজ দিই। সর্বপ্রথমে যে কোনো একটা জিন অ্যাক্টিভেশন হয়েছিল, এই জিন অ্যাক্টিভেশন হওয়ার ফলে এই যে অ্যাক্টিভেশন হওয়ার ফলে একটা প্রোমোটর রিজন নিছি। প্রোমোটর রিজনে আরএনএ পলিমারেজ কাজ করছে। কাজ করার মাধ্যমে ডিএনএ স্ট্র্যান্ডকে আলাদা কইরা ওই যেই একটা ডিএনএ থেকে কিছু স্পেসিফিক অংশ কাইটা আরএনএ ট্রান্সক্রিপ্ট বানাইছে। দেন এই আরএনএ ট্রান্সক্রিপ্টকে কিছু কাটাকাটি করার মাধ্যমে, হ্যাঁ, মডিফিকেশন আর কি, এগুলো করার মাধ্যমে এমআরএনএ তৈরি করতেছি। এই এমআরএনএ নিউক্লিয়াস দিয়ে সাইটোপ্লাজমে চলে আসতেছে। যখন সাইটোপ্লাজমে চলে আসতেছে তখন সাইটোপ্লাজমের মধ্যে যে রাইবোসোম আছে, সেই রাইবোসোমটা টিআরএনএ যেই নাইট্রোজেনাস বেসগুলো সাপ্লাই দিতেছে তাদের মাধ্যমে ট্রান্সলেশন প্রক্রিয়া সম্পন্ন করে একটা নতুন প্রোটিন তৈরি করে। এই যে প্রোটিন তৈরি হয়েছে, এটা হচ্ছে ইমম্যাচিওর প্রোটিন। সে এখনও সম্পূর্ণভাবে কাজ করতে পারবে না। এই প্রোটিনটা পরে কোথায় যাবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, গোলগি অ্যাপারেটাসে, গোলগি অ্যাপারেটাসে যাবে। এটা হচ্ছে সেলের সাইটোপ্লাজমের আরেকটা অর্গানালি। এরকম যদি সেল থাকে, এগুলো হচ্ছে গোলগি অ্যাপারেটাস। এই গোলগি অ্যাপারেটাসে যাবে। এই গোলগি অ্যাপারেটাসে এই যে ইমম্যাচিওর প্রোটিনটা ছিল সে কিছু মডিফিকেশন হবে। এটাকে বলি আমরা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। ওই সেন্ট্রাল ডগমাতে যে দেখছিলাম কি হইতেছে, এখানে প্রথমে ট্রান্সলেশন হইতেছিল, এরপরে
প্রথমে ট্রান্সক্রিপশন হতেছিল, পরে ট্রান্সলেশন হতেছিল, পরে প্রোটিন তৈরি হতেছিল। এই প্রোটিনটা পরবর্তীতে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, এই 4টা ধাপ: ট্রান্সক্রিপশন, স্প্লাইসিং, ট্রান্সলেশন, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। এখন আমরা ডিএনএ নিয়ে আলোচনা করলাম। ডিএনএ থেকে আরএনএকে কীভাবে পার্থক্য করব? ডিএনএ মানে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ মানে হচ্ছে শুধু রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, আরএনএ একটা সিঙ্গেল স্ট্যান্ড। তারপরে ডিএনএর মধ্যে কি থাকে? আরএনএর মধ্যে থাকে হচ্ছে রাইবোজ সুগার, আর ডিএনএর মধ্যে কি থাকে? ডিঅক্সি রাইবোজ সুগার। তারপরে আমরা বলছিলাম ডিএনএর মধ্যে থাকে এ, টি, জি, সি, অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। কিন্তু আরএনএর ক্ষেত্রে এই টি মানে থায়ামিনের পরিবর্তে থাকে ইউরাসিল। তাহলে আরএনএতে কী পাবো? অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন। আমরা বলছিলাম এর সাথে বাইন্ড করে ডাবল হাইড্রোজেন বন্ডের মাধ্যমে থায়ামিন, মানে অ্যাডেনিনের সাথে থায়ামিন বাইন্ড করে, গুয়ানিনের সাথে সাইটোসিন বাইন্ড করে। কিন্তু আরএনএতে তো থায়ামিন নাই, থায়ামিনের পরিবর্তে আছে ইউরাসিল। তাহলে অ্যাডেনিনের সাথে আরএনএর ক্ষেত্রে বাইন্ড করবে ইউরাসিল, এ ডাবল বন্ড হবে ইউরাসিলের সাথে ইন কেস অফ আরএনএ। এরপরে এখানে এটা হচ্ছে মাস্টোনো। এরপরে দেখি আমরা, এটা হেমাটোলজিতেও আছে, আলফা থ্যালাসেমিয়াতে কোন ধরনের জেনেটিক ডিফেক্ট হয়? জিন ডিলেশন। এটা মাস্টোনো। তাহলে এখন আমরা যে আলোচনা করছিলাম ওইগুলাই একটু বিস্তারিত, ওই যে ফিগারটা, যে প্রথমে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে একটা প্রাইমারি ট্রান্সক্রিপ্ট তৈরি করছি, প্রাইমারি ট্রান্সক্রিপ্ট। এই যে প্রাইমারি ট্রান্সক্রিপ্ট অথবা ন্যানসেন ট্রান্সক্রিপ্ট, হ্যাঁ এইটা। এখন এই সম্পূর্ণটা তো আমার দরকার নাই, আমার যেই পোর্শনটা দরকার ওই পোর্শনটা আমি রেখে বাকিগুলা কেটে ফেলে দিব, এইগুলা কেটে ফেলে দিব, এগুলা কেটে ফেলে দিব। কাটবো কিসের মাধ্যমে? স্প্লাইসিওসোম এনজাইমের মাধ্যমে, স্প্লাইসিওসোম এনজাইমের মাধ্যমে। যেইগুলা কেটে ফেলে দিচ্ছি ওইগুলাকে বলি আমরা ইন্ট্রন, আর যেগুলা রেখে দিচ্ছি, বক্সগুলা যেগুলা রেখে দিচ্ছি এইগুলাকে বলতেছি আমরা এক্সন। তাহলে এক্সন রেখে দেই আর ইন্ট্রনগুলা কেটে ফেলে দিই, কার মাধ্যমে? স্প্লাইসিওসোমের মাধ্যমে। তারপরে এখানে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এই স্প্লাইসিওসোমটা সে কি করতেছে? ইন্ট্রন কেটে রিমুভ করে দিচ্ছে। এখন এই যে ট্রান্সলেশন শুরু হবে বা একটা প্রোটিন তৈরি করা শুরু হবে, এটার জন্য কিছু সিগন্যাল লাগে, এগুলাকে বলি আমরা স্টার্ট কোডন, যেগুলো শুরু করবে নতুন প্রোটিন তৈরি করা, মানে সিগন্যাল দিতেছে টু প্রডিউস নিউ প্রোটিন। আর কিছু আছে নিউ প্রোটিন প্রোডাকশন করা, বলবে এখন হয়েছে আর দরকার নাই, স্টপ কোডন। তো এরকম স্টপ কোডন আছে 3টা, আর স্টার্ট কোডন আছে 61টা। তাহলে টোটাল কোডন আছে 64টা। এখন 61টা আমাদের মনে দরকার নাই মুখস্থ রাখার, আমাদের মনে রাখতে হবে 3টা স্টপ কোডনের নাম। 3টা স্টপ কোডন কীভাবে মনে রাখবো? কিছু সেন্টেন্স দিয়ে। 1 নাম্বার হচ্ছে ইউ গো এওয়ে, তুমি চলে যাও। তারপরে বলতেছি যখন অনেক দূরে চলে গেছে তখন বলতেছি ইউ আর এওয়ে, মানে তুমি আমার থেকে দূরে সরে গেছো। তারপরে বলবো ইউ আর গন, মানে তুমি আমার মস্তিষ্কে বা আমার মাথায় কোনো জায়গায় নাই। এইগুলা হচ্ছে স্টপ কোডন, যেমন ইউ গো এওয়ে। এইগুলার প্রত্যেকটার প্রথম ওয়ার্ড যদি ধরি ইউ গো এওয়ে, পরে হচ্ছে ইউ আর এওয়ে, ইউ এ জি, আর ইউ আর গন, ইউ এ
জি, আগে এটা হচ্ছে ইউ আর ইউ এ, তাহলে এখানে কি হবে ইউ এ এ, তাহলে এই তিনটা হচ্ছে আমার স্টপ কোডন, এগুলো মাস্ট টু নো। তাহলে ইউ গো ইউ এ, ইউ আর ইউ এ, ইউ আর গন, ইউ জি এ, ইউ এ এ, ইউ এ জি, এই তিনটা স্টপ কোডন। এখন হিউম্যানের ক্ষেত্রে যে একটা টার্ম আছে ওপেন রিডিং ফ্রেম। ওপেন রিডিং ফ্রেমটা কি? স্প্লাইসিং করার পরে এমআরএনএর যেই সেগমেন্টটা রয়েছে ওই সেগমেন্টের দি কোড দ্যাট ডিরেক্ট সিনথেসিস অফ এ প্রোটিন প্রোডাক্ট ইজ কল্ড ওপেন রিডিং ফ্রেম। তাহলে আমরা ইন্ট্রন একজনকে রিমুভ করে দিছিলাম, ইন্ট্রনকে রিমুভ করে দিছিলাম, একজন রেখে দিছিলাম। এখন একজনের যেই নিউক্লিওটাইড সিকোয়েন্সটা, ওই সিকোয়েন্সটাকেই আমরা বলতেছি ওপেন রিডিং ফ্রেম, মানে যেইখান থেকে প্রোটিন তৈরি করা শুরু করবে, মানে এইখান থেকে শুরু করলো, এটাকে বলতেছি ওপেন রিডিং ফ্রেম। বেশিরভাগ ক্ষেত্রেই এই ওপেন রিডিং ফ্রেমের প্রথম যেই নিউক্লিওটাইডটা সেটা দেখা যায় মেথিওনিন। তাহলে মেথিওনিন অ্যামিনো অ্যাসিড প্রথম ওপেন রিডিং ফ্রেমের অ্যামিনো অ্যাসিড ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাহলে এইখানে ওই যে আমি যে আলোচনা করছিলাম একটু ওইগুলাই আবার লেখছে যে প্রথমে যখন এমআরএনএ যখন নিউক্লিয়াস পুরের মাধ্যমে ভেদ করে রাইবোসোমে চলে আসবে সাইটোপ্লাজমে, তখন রাইবোসোম কি করবে? টিআরএনএর মাধ্যমে সাপ্লাইকৃত যে নিউক্লিওটাইডগুলা সেগুলাকে ইউটিলাইজ করবে এবং নতুন একটা প্রোটিন তৈরি করবে। এই প্রোটিনগুলো কোথায় যাবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। হ্যাঁ, প্রথমে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যাবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে গিয়ে তারা ফোল্ড হবে। এরকম সমান্তরাল সাপোজ একটা প্রোটিন তৈরি করছে, এরা ফোল্ড হবে, আরও কিছু প্রসেসিংয়ে যাবে। কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এরপরে ঢুকবে কোথায়? গোলগি অ্যাপারেটাসে। গোলগি অ্যাপারেটাসে ঢুকে এরা কী হইতেছে? মডিফিকেশন, যেমন গ্লাইকোসাইলেশন, মানে কিছু সুগার মলিকুল অ্যাড করে দিতেছে অথবা অন্য কোনো প্রসেসিং করতেছে। একটা প্রসেসিংয়ের নাম হচ্ছে গ্লাইকোসাইলেশন। এইটাকে আমরা বলতেছি পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, এবং ম্যাচিউর প্রোটিন তৈরি করে, যেই প্রোটিনটা এখন কাজ করতে পারবে শরীরের বিভিন্ন জায়গায়। পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হলে সেটা কাজ করতে পারবে না যদি না হয়। তো এরকম সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে সিএফটিআর জিনের মিউটেশন হয়, যার জন্য অ্যাবনর্মাল একটা প্রোটিন তৈরি হয়। এই অ্যাবনর্মাল প্রোটিন কাজ করতে পারে না এবং তারা ক্যান নট বি এক্সপোর্টেড ফ্রম দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড গোলগি অ্যাপারেটাস। মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড গোলগি অ্যাপারেটাস তো প্রোটিন ঢুকতেছে, পরে এখানে মডিফিকেশন হচ্ছে গোলগি অ্যাপারেটাসে, তো এটার ভিতরেই থাকতেছে। যখন শরীরের দরকার তখন সেল থেকে সে বাইরে চলে আসে। বাট যেহেতু এইখানে ম্যাচিউর হইতেছেই না, শরীরের যখন লাগবে বলবে আমার এই প্রোটিনটা দাও, সে দিবে না, কারণ এটা হচ্ছে ইমম্যাচিউর বা অ্যাবনর্মাল প্রোটিন। তারপরে আসি নন কোডিং আরএনএ। আমরা বলছিলাম আরএনএর অনেকগুলো টাইপ আছে। এমআরএনএকে বলতেছিলাম কোডিং আরএনএ, কারণ সেই প্রোটিন তৈরি করার জন্য একটা কোড দিতেছিল বা সহায়তা করতেছিল প্রোটিন তৈরি করতে। কিন্তু টিআরএনএ, আরআরএনএ, এমআইআরএনএ এইগুলা প্রোটিন তৈরি করে না। এইখানে মাস্ট টু নো লাইন হচ্ছে সিএফটিআর, এটা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হয় গোলগি অ্যাপারেটাস, এটা মাস্ট টু নো। আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি হয়? ফোল্ডিং অ্যান্ড প্রসেসিং, এটাও মাস্ট টু নো। এটাও মাস্ট টু নো যে টিআরএনএ সাপ্লাই দিতেছে। এরপর আসি সেল ডিভিশন। সাধারণত শরীরের প্রত্যেকটা সেলই একটা নির্দিষ্ট সময় পর পর ডিভাইড করার মাধ্যমে নতুনগুলা তৈরি করে সেল, আর পুরান সেলগুলা মরে যায়। ঠিক আছে, তাহলে এখানে বলছে শরীরের প্রত্যেকটা সেলেই মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে সেল ডিভাইডেশন হয়, এক্সেপ্ট স্পার্ম অ্যান্ড এগ। স্পার্ম এবং এগে কি হয়? মিওসিস।
তাহলে মাইটোসিসের মাধ্যমে আমরা কি করি, একটা সেল থেকে দুইটা ডটার সেল তৈরি করি, যেগুলো হচ্ছে ডিপ্লয়েড নাম্বার। ডিপ্লয়েড মানে 2। কিন্তু মিওসিসের ক্ষেত্রে আমরা কি করতেছি, হ্যাপ্লয়েড নাম্বার প্রোডাকশন করতেছি। তাহলে বলছে দ্য স্পার্ম এবং এগ সেল কমপ্লিট সেল ডিভিশন উইথ মিওসিস, এবং তারা 4টা হ্যাপ্লয়েড ডটার সেল তৈরি করে। যেমন উবামের ক্ষেত্রে যদি ধরি, সে ডিভাইডেশন হয়ে কি করে, 3টা পোলার বডি এবং একটা ম্যাচিউর উবাম তৈরি করে। আর স্পার্মের ক্ষেত্রে একটা স্পার্মে মিওসিস ডিভাইডেশনের মাধ্যমে 4টা স্পার্মাটিড তৈরি করে। তাহলে ছেলেদের ক্ষেত্রে 4টা স্পার্মাটিড তৈরি হইতেছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটা ম্যাচিউর ওভাম তৈরি হইতেছে। আর বাকি যে 3টা পোলার বডি, এগুলো কিছু পরে রেগ্রেশন হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে একটা টার্ম বলছে রিকম্বিনেশন। রিকম্বিনেশন মানে হচ্ছে সোয়াপিং অফ জেনেটিক ম্যাটেরিয়াল বিটুইন হোমোলগস। যেমন এখানে বলছে মায়ের 2টা ক্রোমোজোম, ধর এটা ক্রোমোজোম নাম্বার 1, ক্রোমোজোম নাম্বার 2, এইগুলা একটা আরেকটাকে কিছু জিনিস দিতেছে, মানে জেনেটিক ইনফরমেশন বা জিন সাপ্লাই দিতেছে, এরকম সোয়াপ করতেছে তাদের ম্যাটেরিয়াল, কানা ঘুষা করে সিগন্যাল দিয়ে দিতেছে। এটাকে আমরা বলতেছি রিকম্বিনেশন। তাহলে সোয়াপিং অফ জেনেটিক ম্যাটেরিয়াল বিটুইন হোমোলগাস, এটাকে বলতেছি রিকম্বিনেশন। আরেকটা টার্ম আছে নন ডিসজাংশন। নন ডিসজাংশন মানে এই যে রিকম্বিনেশন হইতেছিল, তার জন্য কি হইতেছিল, একটা ক্রোমোজোমের সাথে আরেকটা ক্রোমোজোম এরকম রিকম্বিনেশন হইতেছিল, মানে আবদ্ধ হইতেছিল বা মানে হ্যান্ডশেক করতেছিল। এবার এইটা একটু পরে আবার সেপারেটেড হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। কিন্তু যদি না হইতে পারে, তখন তাকে আমরা বলবো নন ডিসজাংশন, মানে একটা থেকে দূরে সরে যাইতে পারতেছে না। এটা সাধারণত মিওসিসে হয়, এবং এইগুলা যখন হয় তখন আমি ট্রাইসোমি যে ডিজিজগুলা সেগুলো পাই। ট্রাইসোমি ডিজিজগুলা কি, 3টা মনে রাখতে হবে মাস্ট। সেটা হচ্ছে এডওয়ার্ড, 2 নম্বরে হচ্ছে পাটাও, 3 নম্বরে হচ্ছে ডাউন সিনড্রোম। এগুলো হচ্ছে ট্রাইসোমির উদাহরণ। তাহলে ট্রাইসোমি কেন হইতেছে, নন ডিসজাংশনের জন্য। তাহলে এডওয়ার্ড সিনড্রোমে কোন ক্রোমোজোমের সমস্যা হয়, এডওয়ার্ড ই দিয়ে কি 18 লিখতেই লাগে না, EIGHTE 18। তাহলে ক্রোমোজোম নাম্বার 18তে সমস্যা। কি সমস্যা, নর্মালি 2টা ক্রোমোজোম 18 থাকে, কিন্তু এইখানে থাকতেছে 18 নম্বর ক্রোমোজোম 3টা। আবার পাটাও সিনড্রোমে কি, পি ফর পিউবার্টি। পিউবার্টি কত বছর বয়সে হয়, 13 বছর। তাহলে এখানে কয়টা ক্রোমোজোম 13 থাকবে, 3টা, যেহেতু ট্রাইসোমি মানেই তো 3টা। আর ডাউন সিনড্রোম হচ্ছে ক্রোমোজোম নাম্বার 21, 3টা থাকবে। তাহলে এডওয়ার্ড মানে 18 নাম্বার ক্রোমোজোম 3টা, পিতে পিউবার্টি মানে 13 নাম্বার ক্রোমোজোম 3টা, আর ডাউনে ক্রোমোজোম নাম্বার 21, 3টা। এখন আসি সেল ডিভিশন। সেল ডিভিশনের জন্য প্রথমে জানতে হবে সোমাটিক সেল কিভাবে ডিভাইড করে। প্রথমে কিছু সেল আছে যেগুলা সেল ডিভিশন হবে, আবার কিছু আছে সেল ডিভিশন হবে না। সেল ডিভিশন হবে না, তারা G0 ফেজে থাকবে, যেমন নিউরন।
এদের আর সেল ডিভিশন হয় না। নেফ্রন, ওকে। আর যাদের সেল ডিভিশন হবে তারা G1S G2 ফেজে ঢুকবে, যেমন ম্যাক্সিমাম সোমাটিক সেলগুলো, হাত পায়ের যে মাসল টাসল এগুলো। প্রথম ফেজ হচ্ছে G1 কি হইতেছে, একটা সেল ডিভিশন হওয়ার জন্য যেই সকল প্রোটিন দরকার সেই প্রোটিনগুলো তৈরি হবে G1 ফেজে, প্রোটিন এনজাইম এগুলা। আর এস ফেজ, এস ফর কি, সিনথেসিস। এস ফর সিনথেসিস, কি সিনথেসিস হবে, ডিএনএ সিনথেসিস হবে, যেটাকে আমরা বলি ডিএনএ রেপ্লিকেশন। আর পরের আরেকটা ফেজ কি, G2 ফেজ। G2 ফেজে কী হইতেছে, এই যে ডিএনএ সিনথেসিস হয়েছে, কোনো কারণে কোনো ইরোর আছে কিনা, মানে যেখানে অ্যাডেনিন থাকার কথা সেখানে অ্যাডেনিনের সাথে থায়ামিন থাকবে, কিন্তু কোনো কারণে যদি থায়ামিনের পরিবর্তে এখানে গুয়ানিন থাকে তাহলে এটা ইরোর না। তো এরকম ইরোর থাকলে ওইটারে ঠিক করে দিবে G2 ফেজ। যদি এরকম ঠিক করতে না পারে G2 ফেজে কোনো সমস্যা, তখন পেশেন্টের কি হবে, ক্যান্সার। তারপরে এই যে মাইটোফেজে ঢুকবে, মাইটোসিসের আমরা জানি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, 4টা ধাপ আছে। এগুলো পরে ক্লাস 9-10-এ পড়ছিলাম, আর বিস্তারিত জানার দরকার নাই, জাস্ট জেনে রাখবো 4টা ফেজ আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর G2 ফেজে যে যদি ডিফেক্ট থাকে তখন পেশেন্টের ক্যান্সার ডেভেলপ করবে, এইটুকু জেনে রাখবো। আর এইখানে রেড লাইন, তো এটা তো জানতেই হবে। G1 ফেজে সিনথেসিস অফ সেলুলার কম্পোনেন্ট, এস ফেজে ডিএনএ সিনথেসিস, আর G2-তে এরর থাকলে ওইটাকে কারেকশন করে দিচ্ছে। এখন আসি মিউসিস। মিউসিসের মধ্যে কি আছে, মিউসিস 1 আছে, মিউসিস 2 আছে। আমাদের ক্ষেত্রে যেটা জানতে হবে, ওই যে নন ডিস জাংশন যে হইতেছিল, মানে মিউসিসের কয়টা ফেজ আছে, মিউসিসের ফেজ আছে হচ্ছে 4টা। এত বিস্তারিত জানার দরকার নাই, শুধু জেনে রাখবো মিউসিস 1 এবং মিউসিস 2। আর মেয়েদের ক্ষেত্রে ওভুলেশন শুরু হয় সে যখন মায়ের পেটে থাকে। তাহলে একটা মেয়ে যখন তার মায়ের পেটে থাকে তখন তার যে এই যে উবাম, মেনস্ট্রুয়েশনের সময় যে উবাম সিক্রেশন হয়, এই উবাম সেল ডিভিশন শুরু করে যখন সে ফিটাস থাকে, এবং কমপ্লিট হয় কখন, যখন তার একটা মাসিক সাইকেল হইতেছে, মানে মাসিক সাইকেলের সময় একটা উবাম ম্যাচিউর হইতেছে। এরকমভাবে 40 বছর 45 বছর, মানে যেই পর্যন্ত তার মেনোপজ না হবে, ওই রকম প্রত্যেক মাসে একটা করে উবাম ম্যাচিউর হবে। কিন্তু ওই উবামটা কিন্তু সেল ডিভিশন শুরু করছিল সে যখন ফিটাস ছিল, ঠিক আছে। এই জন্য বলছে যে 40 বছর পর্যন্ত সময় লাগতে পারে কোনো কোনো উবামের ম্যাচুরিটি গেইন করতে, কারণ ওকে। আর আমরা একটাকে বলছিলাম কি, ট্রাইসোমিগুলা কেন হয়, এই যে যদি এগুলা ডিসজাংশন যদি না হইতে পারে, নন ডিসজাংশন, তখন পেশেন্টের ট্রাইসোমি হবে। এবং এটা কাদের বেশি হবে, যেই সকল মেয়েদের বয়স বেশি, যেমন 30 থেকে 35 বছর বয়সে যদি বিয়ে করে তাদের রিস্ক বেশি বেড়ে যায়, অথবা বেশি এই যে বাচ্চা নেয়, তাদের এই ট্রাইসোমি ডিজিজগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে বাচ্চার। তাহলে এই লাইনটাও জেনে রাখবো। এটা হচ্ছে মাস্তুনো। একটা সিনড্রোম আছে যেটাকে আমরা বলি ওয়ার্নার সিনড্রোম। ওয়ার্নার সিনড্রোমটা কি, নর্মালি আমরা বলছিলাম এরকম ডিএনএ থাকে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার। এই ডাবল হেলিক্যাল স্ট্রাকচারকে ভেঙে দিবে কে, এইখানে মাঝখানে একটা এনজাইম কাজ করে ভেঙে 2টা আলাদা আলাদা স্ট্র্যান্ড তৈরি করবে, এরকম একটা স্ট্র্যান্ড, এরকম একটা স্ট্র্যান্ড ডিএনএ। এটা করে হচ্ছে ডিএনএ হেলিকেস। তাহলে হেলিকেস এনজাইম এখানে কাজ করে 2টা স্ট্র্যান্ডকে আলাদা করে দিবে, যাতে আলাদা আলাদাভাবে কোনো মিউটেশন যদি থাকে এইখানে, এই মিউটেশনগুলোকে সে কারেক্ট করে দিতে পারে। এটা একটা
ই সেলফ ডিফেন্স প্রক্রিয়া। যদি কোনো কারণে এমন হয় যে এই ডিএনএ হেলিকেসটা মিউটেটেড, তখন কি করতে পারবে না, এদেরকে আলাদা করতে পারবে না। ডিএনএকে যখন আলাদা করতে পারবে না, তখন ডিএনএতে যদি কোনো ডিফেক্ট থাকে তাহলে ওই ডিফেক্টও কারেকশন করতে পারবে না। অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের কী হবে, প্রিম্যাচিউর এজিং। তার বয়স 20 কিন্তু দেখা মনে হবে তার বয়স 100, মানে এরকম। তার এইজিং কমাইতে পারবে না, তার বয়স বেশি বেশি মনে হবে, কারণ সেলের ডিফেক্ট হইতেছে কিন্তু কারেকশন করতে পারতেছে না। বেশিরভাগ সেলের ক্ষেত্রে আমরা কি করি, অ্যাপোপ্টোসিসের মাধ্যমে মাইরা ফেলি যখন দরকার হয়। একটা নির্দিষ্ট সময় পরে মরে যায়, পরে আবার নতুন করে গ্রহণ করে। এটা কেন দরকার, ডেভেলপমেন্ট এবং টিস্যু রিমডেলিংয়ের জন্য। আরেকটা প্রসেস আছে, ও অ্যাপোপ্টোসিসের জন্য আমার কি হয়, ক্যাসপেজেজ এনজাইম সেলের ভিতরে থাকে, এটা অ্যাক্টিভেশন হয়। আর নেক্রোসিসের কথা যদি বলি, আমরা বলছিলাম একিউট টিউবুলার নেক্রোসিস কেন হইতেছে, ইস্কেমিয়ার জন্য। এই ইস্কেমিয়াটা কেন হয়, অক্সিজেন সাপ্লাই যদি কমে যায় বা ব্লাড সাপ্লাই যদি কমে যায়, তখন তো অক্সিজেন সাপ্লাই কমবে, এই জন্য। তাহলে এই যে নেক্রোসিস, এই নেক্রোসিসটা কেন হচ্ছে, অক্সিজেনের অভাবে। অ্যান্ড অক্সিজেনের অভাব থাকলে তাকে আমরা কি বলি, হাইপোক্সিয়া। তাহলে নেক্রোসিসের মোস্ট কমন কজ কি, হাইপোক্সিয়া। এখন আমরা বলবো কিছু নিউক্লিওটাইড সাবস্টিটিউশন নিয়ে। এখানে জানতে হবে যে আমরা এরকম একটা যদি ডিএনএ টেমপ্লেট নেই, এখানে আছে হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এরকম। এখন কোনো কারণে আমি একটা প্রোটিন তৈরি করতে চাই নতুন। প্রোটিন তৈরি করতে তো আমার প্রথমে কী করতে হবে, কোডন দিতে হবে ওই প্রোটিন তৈরি করার জন্য। এই যে কোডনগুলা, এই কোডনগুলাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, মানে একটা হচ্ছে মানে সিনোনোমাস, একটা হচ্ছে নন সিনোনোমাস, একটা হচ্ছে স্টপ গেইন অথবা নন সেন ভেরিয়েন্ট, আর একটা হচ্ছে স্প্লাইসিং। ঠিক আছে, সো প্রোটিন তৈরি করার জন্য কোডন দিতে হয়। এই কোডনের যদি সমস্যা থাকে তখন তাদেরকে আমরা কিছু টার্মে ভাগ করি। এটা হচ্ছে সিনোনোমাস, নন সিনোনোমাস অথবা মিসসেন্স, একটা স্টপ গেইন অথবা নন সেন ভেরিয়েন্ট, আর একটা স্প্লাইসিং ভেরিয়েন্ট। সিনোনোমাসে কি, কোডনে চেঞ্জ হচ্ছে কিন্তু অ্যামিনো অ্যাসিডে কোনো চেঞ্জ হচ্ছে না। আমরা জানি ইউ আর কোন, ইউ আর এউ এ, ইউ গো এউ এ, এগুলো স্টপ কোডন। সাপোজ এই স্টপ কোডনের মধ্যে কোডনে কোনো চেঞ্জ নাই, হ্যাঁ, কোডন ইউ এ জি আছে, কিন্তু অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সটা কোডনে চেঞ্জ আছে, কোডনে চেঞ্জ আছে কিন্তু অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সটা নর্মাল। তখন তাকে আমরা বলতেছি সিনোনোমাস। আর যদি এমন হয় যে কোডনেও চেঞ্জ, এমন হয় যে কোডনেও চেঞ্জ আছে, হ্যাঁ, কোডনেও চেঞ্জ আছে অ্যান্ড অ্যামিনো অ্যাসিডও চেঞ্জ হইতেছে, তখন তাকে বলবো নন সিনোনোমাস অথবা মিসসেন্স ভেরিয়েন্ট। আর যদি এমন হয় যে কোডন অথবা অ্যামিনো অ্যাসিডের চেঞ্জের জন্য আমার যে প্রোটিনটা তৈরি হইতেছিল সেটা ট্রাঙ্কেটিং প্রোটিন অথবা প্রিম্যাচিউরলি স্টপ হয়ে গেছে প্রোটিন প্রোডাকশন, ওইটাকে বলবো স্টপ গেইন অথবা নন সেন্ট ভেরিয়েন্ট। আর হচ্ছে স্প্লাইসিং, আমরা বলছিলাম যে ইন্ট্রনগুলোকে কেটে নষ্ট করে দিবে কে, স্প্লাইসিওসোম নামক এনজাইম। কোনো কারণে যদি এই স্প্লাইসিওমে যদি সমস্যা থাকে তখন নর্মাল স্প্লাইসিং হবে না, এটা হচ্ছে স্প্লাইসিংয়ের ডিফেক্ট। আরেকটা হচ্ছে ইনডেল বেস ডিফেক্ট। ইনডেল বেস ডিফেক্টে কী হইতেছে, আমি কোনো কিছু ইনসার্ট করতেছি অথবা ডিলিট করতেছি, যেমন আলফা থ্যালাসেমিয়াতে আমরা বলতেছিলাম কি, জিন ডিলেশন হয়, কোনো একটা জিন ডিলেশন করে দিছে। সিমিলারলি মানে অপোজিটলি এখানে কি হইতে পারে, কোনো একটা জিন আমি, এটা একটা প্রোটিন প্রোডাকশন চলতেছিল, এনে হঠাৎ করে আমি কোনো একটা অ্যামিনো অ্যাসিড জোর করে এনে ঢুকাই দিলাম, ইনসার্ট করে দিলাম, এটা হচ্ছে ইনডেল বেস ইরোর আর কি।
তাহলে এই কয়টা কজের জন্য জেনেটিক ভেরিয়েন্ট হইতে পারে। ক্লাসেস অফ জেনেটিক ভেরিয়েন্ট: সিনোনোমাস, নন সিনোনোমাস, স্টপ গেইন, ইন্ডেল। সিনোনোমাসে কি হইতেছিল, তার কোডনটা চেঞ্জ হইতেছিল কিন্তু অ্যামিনো অ্যাসিড নর্মাল থাকতেছিল। নন সিনোনোমাস অথবা মিসেন্সে দুইটাই চেঞ্জ হইতেছিল। স্টপ গেইনে কি হইতেছিল, একটা ট্রাঙ্কেটিং প্রোটিন তৈরি হইতেছিল। ইনডেলের মধ্যে কিছু ইনসার্ট করতেছিলাম অথবা ডিলিট করে দিচ্ছিলাম। এনে বলছে ডাউন সিনড্রোম মানে ট্রাইসোমি 21, মানে ক্রোমোজোম নাম্বার 21 তিনটা থাকবে, যেখানে দুইটা থাকার কথা। এডওয়ার্ডে ট্রাইসোমি 18 থাকবে, পাটাওয়ে ট্রাইসোমি 13 থাকবে। ওকে, টার্নার সিনড্রোম একটা মনোসোমি। মনোসোমি মানে কি? মনোসোমি মানে হচ্ছে একটা ক্রোমোজোম থাকতেছে 45X, নট ও মানে হচ্ছে নট 45X, এখানে ওয়াই থাকার কথা নাই, কিছুই নাই, 45X। এটা হচ্ছে টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ। তাহলে এখন কিছু ডিজিজ নিয়ে আলোচনা করতেছে, যেগুলো হচ্ছে ট্রিপলেট রিপিট। এই যে কিছু কোডন আছে না, আমরা বলছিলাম, এখানে বলছে CAG, এটা বারবার রিপিট হইতেছে, CAG। এই ট্রিপলেটটা বারবার রিপিট হইতেছে যখন, তখন কিছু ডিজিজ তৈরি হইতে পারে, যেমন হান্টিংটন ডিজিজ, যেটার মধ্যে হান্টিংটন জিনের সমস্যা। স্পাইনোসেরেবেলার অ্যাটাক্সিয়া, যেটা অ্যাটাক্সিন জিনের সমস্যা। স্পাইনোসেরেবেলার অ্যাটাক্সিয়া টাইপ 236। দেন ডেন্টোরুব্রাল প্যালাইডোলোসিয়ান অ্যাট্রোপি, এটা অ্যাট্রোপিন জিনের সমস্যা। ম্যাকার্ডো জোসেফ MJD জিনের সমস্যা। স্পাইনো বালবার অ্যাট্রোপি অ্যান্ড্রোজেন রিসেপ্টরের সমস্যা, এটা একটা এক্সলিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার, বাকি সব অটোসোমাল ডোমিনেন্ট। তাহলে এগুলোর নাম হচ্ছে মাস্ট জানতে হবে। তাহলে বলবো কি, ট্রিপলেট রিপিট মিউটেশন হয় এরকম ডিজিজ কোনগুলা, এরকম দিয়ে এইগুলোর নাম দেবে, মাঝখানে একটা অন্য নাম দিয়ে দিবে, তো ওইখান থেকে ডিটেক্ট করতে হবে এই নামগুলা আর কোন জিনের সমস্যা, এটা মাস্ট নো। তারপরে কিছু আছে নন কোডিং রিপিট এক্সপানশন। আগে তো বলছিলাম কোডিং রিপিট হইতেছে, এই জন্য সমস্যাটা হইতেছে। এখানে হচ্ছে নন কোডিং, এটা কোডিং রিপিট হইতেছিল, আর এখানে কোডিং রিপিট হইতেছে না, তারপরেও ডিজিজ হইতেছে। যেমন মায়োটোনিক ডিস্ট্রফি, ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া, প্রোগ্রেসিভ মায়োক্লোনিক এপিলেপসি, ফ্র্যাজাইল এক্স মেন্টাল রিটার্ডেশন, ফ্র্যাজাইল সাইট মেন্টাল রিটার্ডেশন 2। এখানে কোন জিনের সমস্যা? ফ্র্যাক্সি। ও জিনটা মানে এই ডিজিজটাকে সংক্ষেপে বলি ফ্র্যাক্সি, নামটা শুধু মুখস্থ রাখবো। দুইটা টার্ম মনে রাখি, লস অফ ফাংশন আর একটা গেইন অফ ফাংশন। গেইন অফ ফাংশন মানে কি, তার নর্মালি যে কাজ ছিল তার থেকে বেশি কাজ করতে পারতেছে, এখন একটা মিউটেশন হয়েছে যার জন্য সে আগের থেকে বেশি কাজ করতে পারতেছে। বাট মিউটেশনের জন্য যদি আগের থেকে কম কাজ করতে পারে, তাকে বলি আমরা লস অফ ফাংশন মিউটেশন। ক্রোমোজোম অ্যান্ড কন্টাকুয়াস জিন ডিসঅর্ডার কি হতে পারে? কিছু নোমেরিক্যাল ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে, যেমন ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপে আমরা কীভাবে লিখবো, এগুলো একদম মাস্ট হলো। ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপে আমরা বলছিলাম, ডাউন সিনড্রোমে ক্রোমোজোম নাম্বার 21 থাকে 3টা। তাহলে প্রথমে লিখবো আমরা, বলবে ডাউন সিনড্রোম একটা মেয়ে লেখো, একটা মেয়ের ডাউন সিনড্রোম তুমি কীভাবে প্রকাশ করবা? 47XX মেয়ে প্লাস 21। আর যদি বলে ছেলে, তাহলে 47XY প্লাস 21। সিমিলারলি এডওয়ার্ড সিনড্রোম, পাটাও সিনড্রোম, ক্লিনফেন্টার সিনড্রোম, টার্নার, এগুলার ক্যারিওটাইপিং আমরা দেখব। এখানে জানতে হবে যে সবগুলাতেই কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে, শুধুমাত্র ক্লিনফেন্টার সিনড্রোমে কনজেনিটাল হার্ট ডিজিজ হয় না। আর ক্যারিওটাইপিং জানতে হবে, এগুলো তো ক্যারিওটাইপিং। ফেনোটাইপও জানতে হবে। ফেনোটাইপ মানে হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, মানে বাইরে থেকে দেখে আমার তারা কী বোঝাচ্ছে, ছেলে বা মেয়ে। ক্লিনফেন্টার সিনড্রোম, এটা একটু বড় শব্দ না, ক্লিনফেন্টার অনেক বড় শব্দ, তো এটা মনে রাখবো, এটা যার হয় সেও বড়। বড় মানে কি? লম্বা, লম্বা ভাই, মানে এটার বাইরে থেকে দেখতে মনে হবে সে ছেলে।
এবং সে অনেক লম্বা। তাহলে ফেনোটাইপ কি? মেল। বাহ্যিক বাইরে থেকে দেখলে মেল মনে হবে, এবং তার কোনো কনজেনিটাল হার্ট ডিজিজ থাকবে না। মাস্ট টু নো এগুলা। আর টার্নার সিনড্রোমে কী হতেছিল? ছোট্ট আপু, টার্নার সিনড্রোমে আমরা এটা তো ছোটোবেলা থেকে পড়তেছি যে খাটো থাকবে, ঘাড় বড় মানে কি বলে, চওড়া থাকবে, ওয়েবড নেক, তারপরে দেখতে ফিমেল থাকবে, এবং যেটা মাস্ট টু নো, সবই তো মাস্ট টু নো, বাট মাস্ট টু নো হচ্ছে টার্নার সিনড্রোমের দুইটা কনজেনিটাল হার্ট ডিজিজ হতে পারে। একটা হচ্ছে কোয়ার্কটেশন অফ এভার্টা, আমরা বলছিলাম কোয়ার্কটেশন অফ এভার্টা, এখানে রেডিও ফিবুরাল ডিলে হয়। আর একটা হচ্ছে কনজেনিটাল বাইকাসপিড অ্যাওর্টিক বাল্ব, সিবিএ, কনজেনিটাল বাইকাসপিড অ্যাওর্টিক বাল্ব। তো এই জন্য টার্নার সিনড্রোমের পেশেন্টের মারমার হইতে পারে। কোন মারমার? অ্যাওর্টিক রিগার্জিটেশনের জন্য যে মারমার হয়। কারণ নর্মালি যে অ্যাওর্টা থাকে, এই অ্যাওর্টার 3টা বাল্ব থাকে, 1টা 2টা 3টা, কিন্তু টার্নার সিনড্রোমের পেশেন্টের কি থাকে? 2টা বাল্ব থাকে। এই 2টা বাল্ব দিয়ে ইজিলি ব্লাড রিগার্জিট করে আবার হার্টে ফিরে আসতে পারে। এই জন্য বলি টার্নার সিনড্রোমের পেশেন্টের অ্যাওর্টিক রিগার্জিটেশন হওয়ার সম্ভাবনা বেশি। কেন? কনজেনিটাল বাইকাসপিড অ্যাওর্টিক বাল্ব। আবার কোয়ার্কটেশন অফ অ্যাওর্টার জন্য হইতে পারে, দুইটাই বলা যায় অ্যাওর্টিক রিগার্জিটেশনের কজ। এরপরে কিছু আছে বারবার ডিলেটেশন হইতেছে, ম্যাক্রো ডিলেশন হইতেছে, অথবা কন্টাজিয়াস জিন ডিফেক্ট। তাহলে একটা যে জিন ছিল ডিএনএর ভিতরে, এই জিনটা ডিলেট হয়ে গেছে অথবা মিউটেটেড। কী কী ডিজিজ হইতে পারে? ডাইজর সিনড্রোম বা ভেলোকার্ডিওফেশিয়াল সিনড্রোম। এটা হচ্ছে এই পেশেন্টের সমস্যা কোথায়? থাইমাস। তার সমস্যা হচ্ছে থাইমাসে। আমরা জানি যে লিম্বোসাইট আছে 2 ধরনের, এটা হচ্ছে বি লিম্বোসাইট, টি লিম্বোসাইট। আমাদের শরীরে লিম্ফোসাইট 2 ধরনের, হচ্ছে বি আর টি। বি লিম্ফোসাইট বোন ম্যারো থেকে তৈরি হয় এবং বোন ম্যারোতেই ম্যাচুরেশন হয়, কিন্তু টি লিম্ফোসাইট বোন ম্যারো থেকে তৈরি হয়ে ম্যাচিওর হবে কোথায়? থাইমাসে। এখন এই ডাইজর সিনড্রোমের পেশেন্টের কি সমস্যা? ডাইজর সিনড্রোমের পেশেন্টের থাইমাস নাই, মানে থাইমাস এক্সপ্লাসিয়া অথবা কোনো কারণে থাইমাস ডিসফাংশনাল। তখন তার কী হইতেছে? যেহেতু থাইমাস নাই, তাহলে টি সেল ম্যাচুরেশন হবে না, তাহলে টি সেল ইমম্যাচিওর থাকতেছে। টি সেল ইমম্যাচিওর থাকতেছে মানে কি? টি সেলের ফাংশন লস হয়ে গেছে। টি সেলের ফাংশন কী ছিল? বিভিন্ন ধরনের অটো ইমিউনিটি বা ইনফেকশাস ডিজিজ এগুলোকে কাভার দেওয়া, মানে ফাইট ব্যাক করা। তো ওইটা আর এখন করতে পারবে না। আর পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার কী পাবো? তার কার্ডিয়াক আউটফ্লো ট্র্যাক্টে কোনো ডিফেক্ট থাকবে, থাইমিক হাইপোপ্লাসিয়া থাকবে, ক্লেফট প্যালেট থাকবে, আর কি থাকবে? এখানে সমস্যাটা হচ্ছে TBX1 জিনে। এটা মাস্ট টু নো, TBX1 জিন, এই জিনের সমস্যা। তাহলে ডাইজর সিনড্রোম অথবা ভেলোকার্ডিওফেশিয়াল। 2 নাম্বার হতেছে প্র্যাডের উইলি সিনড্রোম। এইখানে কি হবে? হাইপারফেজিয়া, সে বেশি বেশি খাবে এবং তার হাত ছোটো থাকবে, স্মল হ্যান্ড এবং স্মল ফিট। তারপরে হচ্ছে অ্যাঞ্জেলম্যান সিনড্রোম। অ্যাঞ্জেলম্যান সিনড্রোমে UB3A জিনে মিউটেশন। উইলিয়ামস সিনড্রোমে কী হইতেছে? সুপ্রাভালভুলার অ্যাওর্টিক স্টেনোসিস, ইনফ্যান্টাইল হাইপারক্যালসিমিয়া, আর এখানে সমস্যাটা হচ্ছে ইলাস্টিন জিনে। এগুলো সবই মাস্ট টু নো। এরপরে স্মিথ ম্যাগেনিস সিনড্রোম। স্মিথ ম্যাগেনিস সিনড্রোমে কী হইতেছে? RY1 জিনে মিউটেশন, তার র্যাপিড আই মুভমেন্ট। আমরা যে ঘুমাই, স্লিপের মধ্যে 2টা প্যাটার্ন আছে, একটা হচ্ছে নন রেম স্লিপ আর একটা হচ্ছে রেম স্লিপ। REM মানে হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট। এই রেমটাকে বলি আমরা ডিপ স্লিপ, হ্যাঁ, ডিপ স্লিপ। আর নন রেমটাকে বলি হচ্ছে আমরা লাইট বা কাঁচা ঘুম, যেটা আর কি কাঁচা ঘুম, মাত্র ঘুমাইতেছে ভাব। তাহলে স্মিথ ম্যাগনেসে কী হইতেছে? এই ডিপ স্লিপের সমস্যা, ঠিক আছে। আর এখানে মিউটেশন হবে RY1।
সো মাস্ট টু নো হচ্ছে সবগুলাই যে ইনফরমেশন দিলাম, কিন্তু এর থেকে এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ডাইজর সিনড্রোম পুরাটা, প্র্যাডের-উইলি সিনড্রোমের এই 3টা ওয়ার্ড, অ্যাঞ্জেলম্যান সিনড্রোম, উইলিয়ান সিনড্রোম, সবগুলোর নাম। এইগুলা জানি রাখি একটু। এরকম একটা স্কোয়ার বক্স মানে হচ্ছে মেল, গোল মানে ফিমেল, আর এরকম যদি থাকে আননোন সেক্স, এইভাবে যদি থাকে একটা, এটা তো মেল এটা ফিমেল, তারা ম্যারিড, আর যদি মাঝখানে কাটা থাকে তাহলে তারা ডিভোর্সড, আর যদি দুইটা এরকম থাকে মানে তারা কাজিনের মাধ্যমে মাঝে বিয়ে হয়েছে। এন্ড কিছু প্যাটার্ন আছে, এগুলো হচ্ছে অটোসোমাল ডোমিনেন্ট কিছু ডিজিজ আছে। অটোসোমাল ডোমিনেন্ট ডিজিজে বাবা মা থেকে সন্তানে 50% ট্রান্সমিশন হবে, মানে যদি 4টা সন্তান হয় তার মধ্যে 2টা সন্তান এফেক্টেড হবে। কনসেনগুইনিটি মানে হচ্ছে যে কাজিনদের মাধ্যমে বিয়ে হওয়ার জন্য যে ডিজিজগুলো হইতেছে, যেমন হিমোফিলিয়া। তারপরে হচ্ছে এক্স লিঙ্কড, এটা কি ছিল, হিমোফিলিয়া ছিল না থ্যালাসেমিয়া ছিল, থ্যালাসেমিয়া। তারপরে হচ্ছে এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। তারপরে হচ্ছে মাইক্রোকন্ড্রিয়াল ডিএনএ ডিসঅর্ডার। মাইক্রোকন্ড্রিয়াল ডিএনএ ডিসঅর্ডারের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে মোস্ট, এটা শুধু মা থেকে সন্তানে যায়। ছেলে সন্তানও যাইতে পারে, মেয়ে সন্তানও যাইতে পারে, কিন্তু মা থেকে আসবে, বাবা থেকে কোনো ধরনের মাইক্রোকন্ড্রিয়াল ডিএনএ ট্রান্সফার হবে না, মানে ডিএনএ ডিসঅর্ডার ট্রান্সফার হবে না। কোশ্চেন এরকম দিতে পারে যে একটা পুরুষ তার মাইক্রোকন্ড্রিয়াল ডিএনএ ডিসঅর্ডার, কিছু নাম আছে যেমন ল্যামাস মানে ডিজিজের নাম, তারপরে সাকসিনেট ডিহাইড্রোজেনাস ডেফিসিয়েন্সির জন্য ফিউক্রোমোসাইটোমা, এগুলা হয়েছে। এখন সে তার সন্তানে কতটুকু ট্রান্সফার করতে পারবে, কত পার্সেন্ট? উত্তর হচ্ছে 0% যদি বাবা হয়। আর যদি মা হয় তাহলে সে সন্তানে ট্রান্সমিশন করতে পারবে 100%। এখন দেখি আমরা অটোসোমাল ডোমিনেন্ট ডিজিজ। অটোসোমাল ডোমিনেন্ট ডিজিজে কি থাকে? অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেশন মানে কি? অ্যান্টিসিপেশন মানে হচ্ছে তার দাদার ছিল 60 বছর বয়সে একটা ডিজিজ, কনজেনিটাল ডিজিজ আর কি, তার বাবার এই ডিজিজটাই 40 বছর বয়সে হয়েছে, এবং তার ক্ষেত্রে এই ডিজিজটা হইতেছে 20 বছর বয়সে। তাহলে অ্যান্টিসিপেশন হচ্ছে মোর অ্যাগ্রেসিভ আউটকাম হইতেছে যত বেশি জেনারেশন যাইতেছে, মানে দাদার যতটুকু উডস ছিল এবং যত বয়স হয়েছে তার থেকে আরও বেশি উডস কন্ডিশন, এবং কম বয়সে হবে বাবার, আবার বাবার থেকেও আরও কম বয়সে হবে ছেলের। এগুলো হচ্ছে অ্যান্টিসিপেশন। আর অটোসোমাল ডোমিনেন্টের ক্ষেত্রে মেল ফিমেল ইকুয়ালি এফেক্টেড। অটোসোমাল ডোমিনেন্ট ট্রান্সমিশন হবে কেমনে? 50%। মানে যদি এটা কিন্তু বাবা মা উভয়ের ক্ষেত্রে, বাবার যদি অটোসোমাল ডোমিনেন্ট ডিজিজ থাকে তাহলে তার ছেলের হইতে পারে, ছেলে মেয়ের যদি বলে তার সন্তানদের মধ্যে কত পার্সেন্ট এফেক্টেড হবে, তাহলে 50%। মায়ের ক্ষেত্রেও সেম, মায়ের যদি অটোসোমাল ডোমিনেন্ট থাকে তার কত সন্তানদের মধ্যে কত পার্সেন্ট এফেক্টেড হবে? 50%। কেমনে 50% এফেক্টেড হবে? আমরা যদি একটা পেডিগ্রি আঁকাই, এটা হচ্ছে এক্স ওয়াই, এক্স এক্স, এইটা 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 দিলাম, তাহলে এখানে হইতেছে, আচ্ছা যেহেতু অটোসোমাল ডোমিনেন্ট তো আমি এক্স এক্স না দিয়ে অন্য কোনো দেই, ওয়ার্ড দেই, একে দিতে পারি এম। এম দিলাম বাবার ক্ষেত্রে, এই মায়ের ক্ষেত্রে, আর বাবার ক্ষেত্রে দিলাম বি। বি ওকে, তাহলে বাবা হচ্ছে বি, মা হচ্ছে এম। এই একটা, এই একটা, সাপোজ
এই বিটা এফেক্টেড, এই জিনের সমস্যা আছে। একটা এফেক্টেড বিএম আর একটা এফেক্টেড বিএম, এই বি এই এম, বি এম বি এম। তাহলে দেখি চারটা সন্তান, এ একটা সন্তান, এ একটা সন্তান, এ একটা সন্তান, এ একটা সন্তান। তাহলে 4 জনের মধ্যে 2 জন সুস্থ আর 2 জন এফেক্টেড। তাহলে 4 জনের মধ্যে যদি 2 জন সুস্থ 2 জন এফেক্টেড হয়, মানে 2 জন এফেক্টেড মানে কি 4 জনের 2, 4 জনের মধ্যে 2 জন এফেক্টেড, তাহলে কি 50% এফেক্টেড। ঠিক আছে, 50% এফেক্টেড। আবার দেখাই দিই, হচ্ছে বাবার হচ্ছে মায়ের। এখন ধরি আমি মায়ের একটা অটোসোমাল ডমিনেন্ট ডিজিজ আছে, তাহলে এইটা এফেক্টেড, এইটা এফেক্টেড, বাট এইখানে বিএম বিএম, সে সুস্থ সে সুস্থ। 4 জনের মধ্যে 2 জন সুস্থ 2 জন অসুস্থ বা এফেক্টেড, তাহলে 50% এফেক্টেড হবে। কার ক্ষেত্রে? অটোসোমাল ডমিনেন্ট ডিজিজের ক্ষেত্রে। এখন অটোসোমাল রিসেসিভ, অটোসোমাল রিসেসিভ ডিজিজগুলো মেল ফিমেল দুজনেই হইতে পারে এবং তারা ব্লাড রিলেটেড থাকে, কাজিন টাজিন। তারপরে হচ্ছে এক্স লিঙ্ক ডিজিজ। এক্স লিঙ্ক ডিজিজ 2 ধরনের, একটা হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ, একটা হচ্ছে এক্স লিঙ্ক ডমিনেন্ট। অ্যান্ড এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজগুলো কী কী আছে? যেমন ডুশেইনি মাস্কুলার ডিস্ট্রফি, হিমোফিলিয়া। এগুলাকে ডায়াগনোসিস কীভাবে মাধ্যমে? পেডিগ্রি। ওই যে আমরা একটু আগাইলাম যেটা, ওইটাই হচ্ছে পেডিগ্রি। পেডিগ্রি করার মাধ্যমে ডায়াগনোসিস করি। তারপরে এক্স লিঙ্ক ডিজিজটা কাদের বেশি হয়? ছেলেদের, কারণ ছেলেদের একটা এক্স, তো এটাই যদি ডিফেক্টেড থাকে তাহলে ছেলেদের এফেক্টেড হবে। বাট মেয়েদের ক্ষেত্রে তো 2টা এক্স, একটা জিন যদি এফেক্টেড থাকে আরেকটা জিন তো আনএফেক্টেড। কিন্তু আমরা জানি নর্মালি একটা মেয়ের একটা এক্স ইনঅ্যাক্টিভেটেড থাকে, যেটাকে আমরা বলি বার বডি। এখন যদি এমন হয় যে যেই এক্সটা অ্যাক্টিভ ছিল ওই এক্সের ডিজিজ, ওই এক্সটাও এফেক্টেড হয়েছে, তখন এটাকে বলতেছি আমরা স্কিউড এক্স ইনঅ্যাক্টিভেশন, জানার জন্য আর কি। তো এরকম যদি থাকে তখন একটা মেয়ে গিয়া এফেক্টেড হতে পারে। তাছাড়া এক্স লিঙ্ক ডিজিজ কখনোই মেয়েদের হবে না, ছেলেদের হবে। মেয়েরা শুধু ক্যারিয়ার হবে, সে এফেক্টেড হবে না আর কি, কিন্তু ছেলেরা এফেক্টেড হবে। তাহলে ছেলেরা হচ্ছে এফেক্টেড, মেয়েরা হচ্ছে ক্যারিয়ার। এটা বলছে যে ফিমেল তাদের সন্তানে, ছেলে সন্তানে ট্রান্সফার করে, কিন্তু এফেক্টেড ছেলে বা বাবা তার সন্তানে ট্রান্সফার করতে পারে না, কারণ সমস্যা তো এক্স জিনে, অ্যান্ড বাবা থেকে তো সন্তানে এক্স জিন যায় না, যায় কি ওয়াই জিন। তাহলে ফিমেল আর দ্য ক্যারিয়ার, মেল আর দ্য সাফারার। এরপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স। আমরা বলছিলাম মাইটোকন্ড্রিয়াল ডিজিজ শুধুমাত্র মা থেকে সন্তানে হয়, বাবা থেকে হবে না। এরকম মাইটোকন্ড্রিয়া থাকে কয়টা শরীরে? মানে প্রত্যেকটা সেলের ভিতরে 2 থেকে 10টা, মানে মাইটোকন্ড্রিয়া তো অনেকগুলো থাকে। এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে একটা ডিএনএ থাকে, একটা স্পাইরাল ডিএনএ থাকে। এরকম 2 থেকে 10টা স্পাইরাল ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়াকে বলা হয়তো মানুষের শরীরের ব্যাকটেরিয়া, কারণ ব্যাকটেরিয়ার শরীরেও কি থাকে? একটা সার্কুলার ডিএনএ থাকে। হ্যাঁ, তো মানুষের মাইটোকন্ড্রিয়ার ভিতরেও এরকম সার্কুলার ডিএনএ থাকে 2টা থেকে 10টা। কোন কিছু সেল আছে যেগুলো বেশি ইউজ করি, ওইগুলাতে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে, কারণ মাইটোকন্ড্রিয়া থেকে কি তৈরি হয়? শক্তি। তাহলে যেই সকল সেল আমি বেশি ইউজ করি ওই সকল সেলে শক্তি দরকার বেশি, তাই মাইটোকন্ড্রিয়া বেশি থাকে। যেমন মাসল, রেটিনা, ভেসাল গ্যাংলিয়া, মাস্টোনো। তাহলে বলছে মাইটোকন্ড্রিয়া সবসময়ই, মাইটোকন্ড্রিয়াল ডিজিজ ফিমেল থেকে আসে, মেল থেকে আসে না। এরপর হচ্ছে জেনেটিক ইমপ্রিন্টিং। জেনেটিক ইমপ্রিন্টিং কিছু ডিজিজ আছে নিচে, ওইগুলোর নাম পড়বো আমরা।
এখানে কিছু ইমপ্রিন্টিং ডিসঅর্ডার নাম বলছে, এটা মুখস্থ করতে হবে। ব্যাক উইথ উইডম্যান, প্র্যাডার উইলি, অ্যাঞ্জেলম্যান, সিউডো হাইপোথাইরয়েডিজম। অ্যাঞ্জেলম্যান থেকে আমরা জানবো অ্যাঞ্জেলম্যান সিনড্রোমে কী হয়, এপিলেপসি হইতে পারে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাফিং বাট, হঠাৎ করে সে ঠাসঠুস হাসতেছে, হঠাৎ করে জানতে হবে। আর সিউডো হাইপোথাইরয়েডিজমে কী হয়, এটা আমরা এন্ডোক্রাইনে পড়বো। সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজমে দুইটা টাইপ, সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম কন্ডিশনটা কী হইতেছে, প্যারাথাইরয়েড যে হরমোন সে গিয়ে কাজ করবে কার উপরে, প্যারাথাইরয়েডের যে রিসেপ্টর আছে সেলে, সেই রিসেপ্টরের উপরে। এখন যদি কোনো কারণে এই রিসেপ্টরে কোনো সমস্যা থাকে, তাহলে প্যারাথাইরয়েড হরমোন শরীরে আছে কিন্তু কাজ করতেছে না, তখন ওই পেশেন্টের হাইপোপ্যারাথাইরয়েডিজমের যেই ফিচার, সেই ফিচারগুলো ডেভেলপ করবে। প্যারাথাইরয়েডিজম আমরা জানি হাইপোপ্যারাথাইরয়েডিজম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি, হচ্ছে সেকেন্ডারি। এই পেশেন্টের কিন্তু হাইপোপ্যারাথাইরয়েডিজম না, কিন্তু মনে হচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজম, কারণ হাইপোপ্যারাথাইরয়েডিজমের যেই ফিচার, ক্লিনিক্যাল ফিচার, সেই রকম ক্লিনিক্যাল ফিচার আসতেছে। কেন আসতেছে, কারণ রিসেপ্টর কাজ করতে পারতেছে না। অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের প্যারাথাইরয়েড হরমোন লেভেলটা নর্মাল থাকতেছে অথবা বেশি হইতেছে, কারণ শরীর বেশি বেশি সিক্রেশন করবে, মনে করবে প্যারাথাইরয়েড হরমোন হয়তো কম, বাট প্যারাথাইরয়েড হরমোন তো নর্মাল লেভেলেই, কিন্তু কাজ করতে পারতেছে না, এটাই হচ্ছে সমস্যা। তো যদি মায়ের জিনের সমস্যার জন্য বা মেয়ের জিনের, মানে মায়ের কোনো জিনের সমস্যার জন্য যদি এরকম হয়, যেমন জিনাস জিনে মিউটেশন, এটা জানতে হবে। জিনাস জিনে মিউটেশন যদি হয় মায়ের জিনে, তখন পেশেন্টের কি থাকবে, হাইপোক্যালসেমিয়া, হাইপার ফসফেটেমিয়া এবং প্যারাথাইরয়েড বেশি। এটাকে আমরা বলি অ্যালব্রাইট হেরিডিটারি অস্টিওডিস্ট্রফি। এই পেশেন্টের ক্লিনিক্যাল ফিচারের মধ্যে কি থাকবে, তার রাউন্ডেড ফেস থাকবে। ফোর্থ এবং ফিফথ মেটাটার্সাল যেই বুনটা, মেটাকার্পাল মেটাটার্সাল, এগুলা শর্ট হবে, মানে হাতের মেটাকার্পাল মেটাটার্সাল বুনগুলা শর্ট। এটা বলতেছি অ্যালব্রাইট হেরিডিটারি অস্টিওডিস্ট্রফি। বাট যদি বাবার জিনের সমস্যার জন্য এই প্যারাথাইরয়েড হরমোন কাজ না করতে পারে, তখন আমরা এইগুলো পাবো না, শর্ট ফুট মেটাটার্সাল বা হাইপোক্যালসিয়ামেটাসিমে পাবো না, তখন সব নর্মাল থাকবে, প্যারাথাইরয়েড নর্মাল, ক্যালসিয়াম নর্মাল, ফসফেট নর্মাল। এটাকে আমরা বলবো কি, সিউডো হাইপারপ্যারাথাইরয়েডিজম। ওকে, তাহলে এগুলো হচ্ছে জেনেটিক ইমপ্রিন্টিং ডিসঅর্ডার। এখন কিছু বক্স আমাদের বাকি আছে। এক নম্বরের মধ্যে কি বলতেছে, যে মাইক্রোকন্ড্রিয়াল ডিজিজ হয়, এরকম কি কি, মানে ইনহেরিটেড মাইক্রোকন্ড্রিয়াল ডিজিজ, এটা মনে রাখতে হবে। মেলাস একটা, MELA অ্যাসিডের ফুল ফর্ম আমার মনে নাই। তারপরে হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজেনাস জিনে মিউটেশন যদি থাকে, তখন ওই পেশেন্টের কী হবে, ফিউক্রোমোসাইটোমা এবং লেক সিনড্রোম। এগুলো হচ্ছে মাইক্রোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স ডিজিজ। তারপরে হচ্ছে সেই বক্স আমরা পরে পড়বো, ডুশেনিয়ার এখানে হচ্ছে অটোসোমাল ডোমিনেন্ট এবং অটোসোমাল রিসেসিভ, মাস্ট টু নো। কিছু ডিজিজের নাম দেওয়া আছে। প্রথমে হচ্ছে অটোসোমাল ডোমিনেন্ট, কীভাবে মনে রাখবো, একটা সূত্র, তোর মতো 2 সূত্র বানাই নিস। আমি বলছি PCV হেলমন্ড। হ্যাঁ, এখানে সব মিলে। পিতে হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ, সিতে হচ্ছে চারকট ম্যারিটোড ডিজিজ, বিতে ব্রুগাডা সিনড্রোম, এইসে হচ্ছে আমার হেরিডিটারি হিমোরেজিক টেলেনজেকটেশিয়া, H3 মানে এইচ দিয়ে 3টা ডিজিজ। আরেকটা হচ্ছে হেরিডিটারি নিউরোপ্যাথি, আরেকটা কি, আরেকটা ছিল হেরিডিটারি স্পেরোসাইটোসিস। ইতে হচ্ছে এলার-ডেনলস, এলে হচ্ছে লং কিউটি সিনড্রোম, MA মারফান সিনড্রোম, উতে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, এনে নিউরোফাইব্রোম্যাটোসিস, আর টিতে হচ্ছে টিউবারাস স্ক্লেরোসিস। এর মধ্যে আমার 3টা জিন জানতে হবে। মারফান সিনড্রোমে কোন জিনের সমস্যা, FBN1 জিনের সমস্যা।
লং কিউটিতে KCNQ1 জিনের সমস্যা, ব্রোগাডাতে SCN5 জিনের সমস্যা। আর এলারডেলো সিনড্রোম টাইপ 4 হচ্ছে কোলাজেনের সমস্যা। এটাই অটোসোমাল রিসেসিভ। অটোসোমাল রিসেসিভের মধ্যে রাখবো FM ক্যাপকাউ GBS, মানে মিলে নাই বাট মনে রাখার জন্য। FA হচ্ছে ফ্যামিলিয়াল মেডিটেরিয়ান ফিভার, MM এর মেবালোনিক অ্যাসিডিউরিয়া, সিতে হচ্ছে দুইটা ডিজিজ, একটা সিস্টিক ফাইব্রোসিস আর একটা হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া। এতে হচ্ছে অটোসোমাল ডোমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, আলফা থ্যালাসেমিয়া। পিতে প্যানড্রাট সিনড্রোম, কেতে হচ্ছে কার্টাজেনার সিনড্রোম, এইসে হচ্ছে এইসে কি ছিল হিমোক্রোমাটোসিস, দেন উইলসন ডিজিজ, জিতে গিলবার্ট সিনড্রোম, বিতে বিটা থ্যালাসেমিয়া, এসে সিকেল সেল ডিজিজ। এইখানে জানতে হবে হিমোক্রোমাটোসিসে কোন জিনে মিউটেশন, SFE, সিস্টিক ফাইব্রোসিসে CFTR এর সমস্যা। ওকে, এরপর আছে অটোসোমাল, এরপরে এক্স লিঙ্ক ডিজিজ। এক্স লিঙ্ক ডিজিজ মনে রাখবো কি ড্যাব দিয়ে, বিএনপির সংস্থার নাম ড্যাব, DAB, কিন্তু এটার একটু মডিফাই ফর্মে কি লিখছি ড্যাপ, DHAP, ড্যাপ। ডিতে কি, ডিতে ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি, যেটা এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ, মনে রাখতে হবে। তারপরে এইসে হচ্ছে হিমোফিলিয়া A, হিমোফিলিয়া B, এতে অ্যালপোর্ট সিনড্রোম, পিতে প্রাইমারি এগ্যামাগ্লোবিনেমিয়া। এখন আমরা আলোচনা করব কি আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। এটা একটা অটোসোমাল ডিজিজ। কি হইতেছে, নর্মালি যে নিউট্রোফিল থাকে, এই নিউট্রোফিলের ভিতরে এনজাইম থাকে যেদেরকে আমরা বলতেছি ইলাস্টেস। এগুলা কি করে, ইলাস্টিন ফাইবারকে, লাংসের ইলাস্টিন ফাইবার, লিভারের ইলাস্টিন ফাইবার, এগুলাকে ধ্বংস করে দেয়। এটা তো খারাপ, যদি ধ্বংস করে দেয় তখন কি হবে, ফাইব্রোসিস হবে, স্কার ফর্ম হবে, সেলের ফাংশন লস হবে। এই জন্য নর্মালি নিউট্রোফিল ইলাস্টেসকে ইনহিবিট করার জন্য একটা আমার মেডিয়েটর লাগে, যেটা হচ্ছে আলফা 1 অ্যান্টিট্রিপসিন। সে কী করে, নিউট্রোফিল ইলাস্টেসকে ইনহিবিট করে রাখে। এখন যদি কোনো কারণে আলফা 1 অ্যান্টিট্রিপসিন কমে যায় শরীরে বা কাজ করতে না পারে, তখন ইলাস্টেসের অ্যাক্টিভিটি বাড়বে নিউট্রোফিলের, তখন বেশি বেশি ফাইব্রোসিস হবে। এটা একটা অটোসোমাল রিসেসিভ ডিজিজ। তো বেশি বেশি ফাইব্রোসিস হইতেছে, এই জন্য পেশেন্টে কী হবে, পালমোনারি এম্পাইসিমা এবং CLD। এটাই বলছে আলফা 1 অ্যান্টিট্রিপসিন প্রোটেক্ট করে নিউট্রোফিল ইলাস্টিসের হাত থেকে। এন্ড এটার কিছু ভ্যারিয়েন্ট আছে, এত কিছু জানার দরকার নেই, আমরা শুধু PIZ জানবো। এটাই হচ্ছে মোস্ট কম, কি বলে, এটা হচ্ছে হোমোজাইগাস, PIZ, এটা একটা হোমোজাইগাস। আর সব থেকে খারাপ ভেরিয়েন্ট কোনটা, জেড ভেরিয়েন্ট। হ্যাঁ, PIZ, এটা সব থেকে খারাপ। এরপরে DMD, ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি। এখানে আমাদের কী হইতেছে, ডিস্ট্রফিন জিনের সমস্যা। ডিস্ট্রফিন জিন কী করতেছিল, ডিস্ট্রফিন তৈরি করতেছিল। এই ডিস্ট্রফিনটা কেন দরকার, ডিস্ট্রফিন দরকার হচ্ছে স্ট্রাকচারাল, মাসলের স্ট্রাকচারাল কম্পোনেন্ট, ঠিক আছে, মাসল ফাংশন মেনটেন করার জন্য ডুশেন মাস্কুল দরকার, মানে ডিস্ট্রফিনটা দরকার, যেটা XP21 জিনে থাকে। এটার সমস্যা হলে পেশেন্টের কী হবে, স্পিচ ডিলে, লাইফ স্প্যান কমে যাবে, কার্ডিওমায়োপ্যাথি হবে, রেসপিরেটরি ফেইলার হবে। এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে ক্রিয়েটিনিন কাইনেস 1000-এর বেশি থাকবে, ঠিক আছে। ক্রিয়েটিনিন কাইনেস আবার নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, ওইখানেও বেশি থাকতে পারে। এটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম কি, একটা পেশেন্ট অ্যান্টিসাইকোটিক ড্রাগ খাইতেছে, যেমন হ্যালিপিরিডল, হঠাৎ করে যদি এটা খাওয়া অফ করে দেয়, তখন ওই পেশেন্টের শরীরের তাপমাত্রা বাইরে যাবে, জ্বর আসবে, এইগুলা। যেহেতু ক্রিয়েটিনিন কাইনেসের কথা আসলো, বলে দিলাম আর কি। তারপরে এরকম এখানে তো ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফিতে ডিস্ট্রফিন একবারই প্রডিউস হতেছিল না, জিরো থাকতেছিল। বাট আরেকটা ডিজিজ আছে যেখানে ডিস্ট্রফিন জিন প্রোডাকশন হইতেছে, কিন্তু তার ফাংশনাল ক্যাপাসিটি কমে গেছে, ওইটা হচ্ছে বেকার মাস্কুলার ডিস্ট্রফি, BMD। তাহলে ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফিতে কোনো ডিস্ট্রফিন নাই, বাট বেকারের ডিস্ট্রফিন আছে কিন্তু কম ফাংশনিং। এর একটা লাইন বাদ পড়ছে যে অটোসোমাল রিসেসিভ যাদের হবে, মানে একটা মায়ের অটোসোমাল রিসেসিভ ডিজিজ আছে, তার সন্তানদের হওয়ার
প্রবাবিলিটি কত? 4 জনের মধ্যে 1 জনের হবে। আর যদি এমন হয় যে টুইন, যেমন আমি আর আমার সিবলিং, মানে যে টুইন, 2জন টুইন বাচ্চার 1 জনের যদি হয়, তাহলে আরেকজন যে টুইন তার ওই ডিজিজ হওয়ার সম্ভাবনা 2/3 বেড়ে যায়, মানে 7%। মাস্ট নো। তাহলে আজকে বাকি অংশ আলোচনা করবো জেনেটিক্সের। এখানে বলছে আমরা একটা সেলকে যখন লাইট মাইক্রোস্কোপের নিচে দেখি তখন সাধারণত এটা, এখানে আমরা ক্রোমোজোমের যে মেটাফেজ স্টেজ আছিল, মেটাফেজ ক্রোমোজোমটা দেখি আর কি, মানে মেটাফেজ ফেজে ক্রোমোজোমের কি অবস্থা থাকে সেটা দেখি। এখন আসো কি বলতেছে, পলিমারেজ চেইন রিয়াকশন, এটা জিন অ্যামপ্লিফিকেশনের একটা প্রসেস, যেটাকে আমরা বলতেছি পিসিআর। এই পিসিআর করার জন্য আমরা প্রথমে একটা প্রাইমার নিব। প্রাইমার হচ্ছে একটা ডিএনএ সিকোয়েন্স, মানে একটা ডিএনএ যেখানে 18 থেকে 21টা নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকে। হ্যাঁ, মানে পেশেন্টের শরীরের ডিএনএ যেখানে 18 থেকে 21টা বেস পেয়ার আছে, ওই যে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, এইগুলা। এটা নিয়ে আমরা মেশিনে রাখলাম, তারপরে একে তাপ দিব 95 ডিগ্রি সেলসিয়াসে। 95 ডিগ্রি সেলসিয়াসে যখন তাপ দিব, আমরা তো জানি ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড, এই ডাবল স্ট্যান্ডার্ড থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড হবে। এরপরে এই মেশিনে আমরা অ্যাড করব কি, ভাইরাল ডিএনএ। ঠিক আছে, এরপর আমরা ডিএনএ অ্যাড করলাম। অ্যাড করার পরে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আবার হিট দিব। এইভাবে বারবার হিট দিব, 20 থেকে 30 বার হিট দিলে একটা নতুন ডিএনএ স্ট্যান্ড পাবো। এটাই হচ্ছে পলিমারেজ চেইন রিয়াকশন। আর এখানে বলছে ডিন্যাচারেশন। ডিন্যাচারেশন কথাটার মানে হচ্ছে প্রোটিনকে ভেঙে দেওয়া, ন্যাচারেশন। এখন হচ্ছে জিন সিকোয়েন্সিং। বিজ্ঞানী স্যাগনার নামে একজন বিজ্ঞানী, সে জিন সিকোয়েন্সিং সর্বপ্রথম আবিষ্কার করছিল যে কিভাবে করতে হয়। এখান থেকে মাস্ট নো কিছু নাই, জাস্ট এই লাইনটা হচ্ছে মাস্ট নো, যে লাইট মাইক্রোস্কোপিতে ক্রোমোজোমের মেটাফেজ অবস্থা দেখতেছি। এরপর এখান থেকে পড়তে হবে ইনহেরিটেড ক্যান্সার প্রিডিসপোজিং সিনড্রোম কী কী আছে, এটা হচ্ছে মাস্ট টু নো বক্স। প্রথম হচ্ছে বার্ডহগ ডুবে সিনড্রোম, এইখানে পেশেন্টের রেনাল টিউমার থাকে অ্যাসোসিয়েটেড ক্যান্সারের মধ্যে। 2 নম্বরে হচ্ছে ব্রেস্ট অর ওভারিয়ান কার্সিনোমা। আমরা জানি ব্রেস্ট কার্সিনোমা BRCA1 এবং BRCA2 দিয়ে হয়, অ্যান্ড এর সাথে অ্যাসোসিয়েটেড যেই মহিলার ব্রেস্ট ক্যান্সার তার আর কি কি ক্যান্সার হইতে পারে, ঠিক আছে, অথবা BRCA1 অথবা 2 জিনে মিউটেশন থাকলে কি কি ক্যান্সার হইতে পারে, এটা আমরা মনে রাখবো B ফর ব্রেস্ট। ঠিক আছে, তারপরে বি লিখতে গেলে কি হয়, প্রথমে পি লিখতে হয় না, এরকম বি তো এরকমভাবে লিখতেছি। তাহলে প্রথমে আমি এই যে টান দিতেছি, মানে কি প্রথমে বানাইতেছি পি, এই পি দিয়ে মনে রাখবো প্যানক্রিয়াটিক ক্যান্সার। আরেকটা পি দিয়ে হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। তারপরে এই যে বি লিখতেছি, এইখানে তো গোল গোল আছে 2টা, মানে কাইন্ড অফ উয়ের মতন, এটাতে মনে রাখবো ওভারিয়ান কার্সিনোমা। মানে মুখস্থ করলে থাকবে না এত কিছু, এই জন্য যত সিম্পল ওয়েতে মনে রাখা যায়। তাহলে আমরা বলতেছিলাম বি লিখতে, BRCA জিনে মিউটেশন হইলে ব্রেস্ট কার্সিনোমা হয়। এর সাথে বি যেহেতু পি এর মতন একটা আলফাবেট,
এই জন্য পিদা মনে রাখবো প্রোস্টেট ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার। আবার এখানে স্লাইড সার্কেল আছে, ওইটাতে মনে রাখবো উ মানে হচ্ছে ওভারিয়ান ক্যান্সার। তাহলে BRCA1 এবং 2 জিনে মিউটেশন হইলে এই ক্যান্সারগুলা হইতে পারে, মাস্ট টু নো। আর এই টোটাল, আচ্ছা এটা হচ্ছে মাস্ট টু নো, মাস্ট। এরপর হচ্ছে কাউডেন সিনড্রোম। কাউডেন সিনড্রোম কি? P10 জিনে যদি মিউটেশন হয় তখন ওই পেশেন্টের কাউডেন সিনড্রোম হয়। কাউডেন সিনড্রোমে কি হয়? কিছু ক্যান্সারের অ্যাসোসিয়েশন থাকে, যেমন ব্রেস্ট কার্সিনোমা, থাইরয়েড কার্সিনোমা, আর হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। এই তিনটাকে একসাথে আমরা বলতেছি কাউডেন সিনড্রোম। মনে রাখবো কি দিয়ে? BET, তিনটা ওয়ার্ড, বেড দিয়ে মনে রাখবো, ঠিক আছে? বেড দিয়ে মনে রাখবো যে কাউডেন সিনড্রোমে কোন কোন ক্যান্সার হতে পারে। বেড, B ফর ব্রেস্ট কার্সিনোমা, E ফর এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, T ফর থাইরয়েড কার্সিনোমা। এরপর হচ্ছে গর্লিন সিনড্রোম অথবা বেজাল সেল নেভাস। ও কাউডেন সিনড্রোম কিন্তু মাস্ট নো। গর্লিন অথবা বেজাল, এখানে বেজাল সেল কার্সিনোমা হতে পারে। তারপরে লি ফ্রমেনি সিনড্রোম, এটাও মাস্ট মাস্ট মাস্ট। এইখানে কি হইতেছে? ক্রোমোজোম নাম্বার, এইখানে হচ্ছে TP53 জিনে মিউটেশন। আমরা জানি যে P53 হচ্ছে টিউমার সাপ্রেসর জিন। সে একটা টিউমার গ্রো করতে দেয় না, টিউমারকে সাপ্রেস করে রাখে। বাট যখন এই P53 জিনে মিউটেশন, সে কাজ করতে পারতেছে না, মানে একটা টিউমার গ্রো করতে সময় এই টিউমারকে গ্রো করতে বাধা দিচ্ছিল P53, কিন্তু এখন যেহেতু P53 নাই, এখন আর কেউ বাধা দিবে না, সে অ্যাগ্রেসিভলি গ্রো করবে টিউমারটা। এর সাথে অ্যাসোসিয়েটেড কী কী ক্যান্সার থাকতে পারে? সার্কোমা, যেমন অস্টিওসার্কোমা, বুনসের ক্যান্সার আর কি, কন্ডোসার্কোমা, র্যাবডোমায়োসার্কোমা। আমরা জানি সার্কোমা হচ্ছে কার্সিনোমা অফ কানেকটিভ টিস্যু, মানে ব্লাড, তারপরে অন্যান্য যে কানেকটিভ টিস্যুগুলো আছে ওইগুলার ক্যান্সার। আর এপিথেলিয়াল সেলের ক্যান্সারকে বলি আমরা কার্সিনোমা, আর কানেকটিভ টিস্যুর ক্যান্সারকে বলতেছি সার্কোমা। তো এখানে হইতেছে সার্কোমা, এখানে সার্কোমা হয়, ব্রেস্ট কার্সিনোমা হয়, ব্রেন কার্সিনোমা হয়, অ্যাড্রেনোকর্টিক্যাল কার্সিনোমা হয়, মুখস্থ করতে হবে। তারপরে হচ্ছে লিঞ্চ সিনড্রোম অথবা হেরিডিটারি নন পলিপোসিস কোলন কার্সিনোমা। এখানে কি কি হইতেছে? কোলোরেক্টাল কার্সিনোমা, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, গ্যাস্ট্রিক কার্সিনোমা, কোলাঞ্জিও কার্সিনোমা, ওভারিয়ান কার্সিনোমা, মুখস্থ করতে হবে। তারপরে মেন টাইপ 1, এইখানে এগুলো হচ্ছে মাস্ট নো। মেন 1-এ কী কী হইতেছে? মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া। হ্যাঁ, এই টাইপের মধ্যে টাইপ 1 আছে, 2A আছে, 2B আছে, অ্যান্ড দেন 3। তো টাইপ 1 যেটা, এইখানে আমরা মনে রাখবো 3P, মানে পিটুইটারি টিউমার। এই পেশেন্টের কী থাকবে? একটা পিটুইটারি টিউমার থাকবে। 2 নম্বরে কী থাকবে? 2 নম্বরে হচ্ছে প্যানক্রিয়াটিক টিউমার থাকবে। প্যানক্রিয়াটিক টিউমার কি হইতে পারে? ইনসুলিনোমা, তারপরে হচ্ছে গ্লুকাগোনোমা, এগুলো হচ্ছে প্যানক্রিয়াটিক টিউমার। আর পিটুইটারি টিউমারের মধ্যে কি ছিল? পিটুইটারি অ্যাডেনোমা হইতে পারে। আরেকটা পিতে হচ্ছে প্যারাথাইরয়েড টিউমার, যেমন প্যারাথাইরয়েড অ্যাডেনোমা। তো এইগুলো যদি পাই, 3টা পি, পিটুইটারি, প্যানক্রিয়াটিক আর হচ্ছে প্যারাথাইরয়েড, তখন তাকে বলতেছি মেন টাইপ 1। আর এরপরে হচ্ছে আমার মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া টাইপ 2A 2B, মানে মেন 2A 2B। এখানে কি কি অ্যাসোসিয়েশন থাকে? এখানে আমরা মনে রাখবো 2PM,
মানে দুপুর 2টা। পিতে হচ্ছে 2টা পি, হ্যাঁ, একটা পিতে হচ্ছে আমার ফিউক্রোমোসাইটোমা, সো এই পেশেন্টের হাইপার টেনশন থাকবে, এটা হচ্ছে ফিউক্রোমোসাইটোমা। আর একটা হচ্ছে প্যারাথাইরয়েড টিউমার। আর এমএ হচ্ছে মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড, ঠিক আছে, মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড। এই তিনটাকে বলতেছি একসাথে মেন টাইপ 2। এরপর আছে ফ্যামিলিয়াল এডেনোমেটাস পলিপোসিস, এফএপি। এখানে পেশেন্টের কি থাকবে? কোলোরেক্টাল কার্সিনোমা, ডিউডেনাল কার্সিনোমা, হেপাটোব্লাস্টোমা। সবার শেষে আসে রেটিনোব্লাস্টোমা। এখানে কি হইতেছে? অ্যাসোসিয়েশন থাকতেছে রেটিনোব্লাস্টোমা টিউমার আর অস্টিওসার্কোমা। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মেন টাইপ 1 এটা, দেন মেন টাইপ 2, দেন লিন্স, এগুলো মাস্ট টু নো। সিস্টিক ফাইব্রোসিস আমরা ডায়াগনোসিস করি কিসের মাধ্যমে? নন ইনভেসিভ প্যারেন্টাল ডায়াগনোসিসের মাধ্যমে। ওই দ্বিতীয় চ্যাপ্টারে আমরা বলছিলাম টিপিএমটি। একটা পেশেন্টকে যদি আমি অ্যাজাথায়োপ্রিন দিতে চাই, তাহলে ওই পেশেন্টে আমরা কি করব? থাইও পিউরিন মিথাইল ট্রান্সফারেন্স টিপিএমটি লেভেল দেখব। কেন? কারণ এই এমটি অ্যাজাথায়োপ্রিনের মেটাবলিজম করে। তো সে যদি কোনো কারণে কম থাকে, তখন অ্যাজাথায়োপ্রিনের লেভেল শরীরে বেশি থাকবে, যেহেতু অ্যাজাথায়োপ্রিন তখন মেটাবোলাইজড হইতে পারবে না। তো অ্যাজাথায়োপ্রিন টক্সিসিটি হবে। অ্যাজাথায়োপ্রিন টক্সিসিটি হলে পেশেন্টের সাইড ইফেক্ট কী হবে? নিউমোনাইটিস অথবা পালমোনারি টক্সিসিটি, হেপাটোটক্সিসিটি, রিমাটোলজিতে বলবো, হেপাটোটক্সিসিটি হবে। তারপরে হচ্ছে এই অ্যাজাথায়োপ্রিনটা অ্যালোপিউরিনল, যেটা আমরা গাউটের প্রোফাইলেক্সিসে ইউজ করি, এর সাথে ইন্টারাক্ট করতে পারে। যখন ইন্টারাক্ট করবে, তখন অ্যাজাথায়োপ্রিনের মেটাবলিজম কমাই দিয়ে অ্যাজাথায়োপ্রিন টক্সিসিটি করতে পারে। তখন আমাদের কাজ কি? অ্যাজাথায়োপ্রিনের ডোজ কমাই দেওয়া। সো যাকে আমি অ্যাজাথায়োপ্রিন এবং অ্যালোপিউরিনল দিচ্ছি, তাকে অ্যাজাথায়োপ্রিনের ডোজ কমাই দেব। এটা কিন্তু মাস্ট টু নো। এখানে আর এক্সট্রা ইনফরমেশন আছে কোশ্চেনের মধ্যে, যে একটা মানুষের জিনের মধ্যে কতগুলো জিনোম থাকতে পারে এখন পর্যন্ত আবিষ্কার করছে? 20,000। আর একটা জিনিস জানা রাখি, যে মামা ভাগ্নে দুইজনেরই যদি কনজেনিটাল ডিজিজ থাকে, যেমন মায়ের ভাই মানে মামার যেই অসুখ, ওই অসুখটা সন্তানের হয়েছে, মানে মায়ের সন্তানের। সো ভাই এবং মামা দুজনেরই যদি কোনো একটা কনজেনিটাল ডিজিজ হয়, তাহলে চিন্তা করব ওইটা এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। এখানে কিছু সূত্র শিখছিলাম আমরা। মেন মানে এই অধ্যায়ে মেন 1-এ বলতেছিলাম 3P, মেন 2-তে বলতেছিলাম 2PM, কাউডেন সিনড্রোমে হচ্ছে বেড, তারপরে ইউগো এওয়ে, ইউআর গন, স্টপ করুন 3টা। যে এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার কী কী ছিল, মানে রিসেসিভ না এক্স লিঙ্ক ডিজিজ, ড্যাপ। অটোসোমাল রিসেসিভ ছিল FM ক্যাপখাও GBS, আর অটোসোমাল ডোমিনেন্ট ছিল PCV হেলমান্ড। ওকে।